এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 14 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের গল্পটা দিয়েছে বিল্ডিংস টু রিমেম্বার থেকে। বলছে মিতা অ্যান্ড আর ক্লাসমেট, মিতা এবং সহপাঠীরা এ টিম অফ 25 জনের একটি দল ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, গত শনিবার ব্যান্ডেলে গিয়েছিল উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ ঘুরেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটাই ছিল তাদের প্রথম শিক্ষামূলক ভ্রমণ। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই সবাই খুব উৎসাহিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে, পথে দ্য টিচার আস্কড দেম, শিক্ষিকা তাদের জিজ্ঞাসা করেছিল ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, যে এর আগে ব্যান্ডেল চার্চে কেউ এসেছে কিনা। মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগই কেউ আসেনি। সো দে রিমেন সাইলেন্ট, তাই তারা নীরব ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা ছিল একজন ব্যতিক্রম। যদিও সি সেড উইথ এনথুজিয়াজম, সে আগ্রহের সাথে বলল ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি এইখানে আগে এসেছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট। তো টিচার শুনে বলল বাহ, বেশ ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, সেড দ্য টিচার। তিনি বললেন যে তাহলে এই জায়গাটা কেমন বলো। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই খুব তীব্র আগ্রহের সাথে মিতার দিকে তাকিয়েছিল। মিতা বিজ্ঞান শুরু করেছিল, মাই আঙ্কেল হু লিভস দেয়ার, আঙ্কেল মিতার আঙ্কেল ওখানে থাকে ব্যান্ডেলে। টুক মি টু দ্য চার্চ, যিনি মিতাকে চার্চে নিয়ে গেছিল। এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে আছে দ্য মনুমেন্ট ইজ সিচুয়েটেড অ্যাট ব্যান্ডেল। বি, নাম্বার অফ পার্টিসিপেটিং মেম্বার ইজ 25। সি, দ্য পার্সন হু এসকর্টেড দেম ইজ দেয়ার হিস্ট্রি টিচার। এখানে দেয়ার হিস্ট্রি টিচার দিয়ে দেবে। ডি, দেয়ার মিনস অফ ট্রান্সপোর্ট ইজ বাস। বিতে ট্রু ফলস বলতে বলেছে। এতে বলছে দ্য বাস স্টার্টেড ফ্রম কলকাতা, বাস কলকাতা থেকে শুরু করেছিল। ফলস, ওটা চন্দননগর হবে। বি, মিতা হ্যাড ভিজিটেড দ্য প্লেস বিফোর। ট্রু, মিতা এখানে আগে এসেছে। সি, মিতা উইথ হার ক্লাসমেটস ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট সানডে, এটা সানডে না, স্যাটারডে হলে ট্রু হতো, সানডে তাই ফলস। মিতা এবং তার সহপাঠীরা বলছে গত রবিবার এসেছিল, তাই ফলস। ডি, দ্য হিস্ট্রি টিচার ওয়ান্টেড টু নো এভরিথিং অ্যাবাউট দ্য চার্চ ফ্রম মিতা, বলছে ইতিহাসের শিক্ষিকা মিতার কাছ থেকে চার্চ সম্পর্কে সব কিছু জানতে চেয়েছিল, এটা ফলস। দুয়েরটা দিয়েছে ফিনিশিং পয়েন্ট থেকে দিয়েছে পিটি ঊষা। পিটি ঊষা বলছে পিটি ঊষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স, 1980-তে মস্কো অলিম্পিকে পিটি ঊষা তার দক্ষতা অনুযায়ী খেলতে পারেননি। ইভেন ইন দ্য 1982, এমনকি 1982-তে নিউ দিল্লি এশিয়াডে শি কুড অনলি উইন সিলভার মেডেল, মাত্র রুপোর মেডেল পেয়েছিলেন ইন দ্য 100 মিটার অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট, 100 এবং 200 মিটার দৌড়ে। However, at the Asian Track and Field 88 Championship in Kuwait a year later, মানে 1982-র পরের বছর 83-তে হয়েছিল কুয়েতে, উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার রেস উইথ এ নিউ এশিয়ান রেকর্ড। তো কুয়েতে যে 88 চ্যাম্পিয়নশিপ হয়েছিল পরের বছর 1983-তে, সেখানে সোনার মেডেল জিতেছিলেন 400 মিটার দৌড়ে এবং একটা নতুন এশিয়ান রেকর্ড করলেন। দেয়ার আফটার, এর পরে পরে উষা পিকড আপ 13 গোল্ড মেডেলস অ্যাট দ্য 88 মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989, 1983 থেকে 1989-এর মধ্যে যতগুলো 88 মিটস হয়েছিল, তো পিটি উষা 13টা গোল্ড মেডেল তাতে পেয়েছিলেন। শি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনাল ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, 1984-তে অলিম্পিক হয়েছিল লস অ্যাঞ্জেলেসে, সেখানে সেমিফাইনালে প্রথম হয়েছিলেন, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনাল, কিন্তু ফাইনালে গিয়ে তিনি ব্যর্থ হন। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ ওয়েন ইন এ নেল বিটিং ফটো ফিনিশ বাই 1/100th অফ এ সেকেন্ড উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল। ইতিহাস আবার পুনরাবৃত্তি হলো যখন একদম নেল বিটিং মানে খুব সূক্ষ্ম সময়ের ব্যবধানে, মানে 100 ভাগ সেকেন্ডের, একটা সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের ব্যবধানে উষা ব্রোঞ্জ মেডেলটাও হারলেন, মানে থার্ড পজিশনটাও পেলেন না। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলিট মিলখা সিং ইন দ্য 1960 অলিম্পিক গেমস, 1960-এর অলিম্পিক গেমসে আমাদের এশিয়ার অপর একজন ক্রীড়াবিদ মিলখা সিংয়ের সাথেও এরকম ঘটনাই ঘটেছিল। অন বোথ দিস অকেশনস দ্য ইন্ডিয়ান অ্যাথলিটস কুড উইন নো মেডেলস, দুটো ক্ষেত্রেই এই সমস্ত ক্রীড়াবিদরা কোনো মেডেল অর্জন করতে পারেননি।
এতে বলেছে রাইট হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ফলোইং ইয়ার, এই বছরগুলিতে কি হয়েছিল। এতে দিয়েছে 1980 1980 পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন মস্কো অলিম্পিক্স। বিতে বলেছে 1982 এই যে নিউ দিল্লি এশিয়াড শি কুড অনলি উইন সিলভার মেডেল ইন দ্য 100 মিটার অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট, এই লাইনটা লিখবে। আর 1984-এ এই যে পিটি উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনাল ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস, এই লাইনটা লিখে দেবে। বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এতে বলেছে হোয়াট ওয়াজ দ্য অ্যাচিভমেন্ট অফ পিটি উষা ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্সে, মস্কো অলিম্পিককে তিনি কি দক্ষতার কি অর্জন করেছিলেন বা কি প্রাপ্তি হয়েছিল তার, যেটা বলা যায় আর কি। তো এই প্রথম লাইনটা লিখবে পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। বিতে বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএফ, ফুল ফর্ম অফ এটিএফ হচ্ছে এই যে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এই যে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, এটাই হচ্ছে এটিএফ এর ফুল ফর্ম। সিতে বলেছে হু ইজ দ্য আদার অ্যাথলিট মেনশন ইন দ্য টেক্সট উইথ উষা, বলেছে উষার সাথে অপর কোন ক্রীড়াবিদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, মিলখা সিং। তাহলে দি আদার অ্যাথলিট মেনশন ইন দ্য টেক্সট উইথ উষা ইজ মিলখা সিং। আনসিনে বলেছে দেয়ার ওয়াজ এ পোর উডকাটার, উডকাটার মানে কাঠুরে, একজন গরিব কাঠুরে ছিল, হিজ নেম ওয়াজ আলিবাবা, তার নাম ছিল আলিবাবা। ওয়ান ডে হি ওয়েন্ট টু এ ফরেস্ট টু কালেক্ট উড, একদিন সে জঙ্গলে কাঠ কাটতে যায়। দেয়ার হি স এ ব্যান্ড অফ রবার্স অ্যাট সাম ডিস্টেন্স, কিছুটা দূরে সে একদল ডাকাতকে দেখতে পায়। হি ক্লাইম্বড আপ এ ট্রি ইন ফিয়ার, সে ভয়ে গাছে উঠে পড়ে। হি স 40 রবার, সে সেখানে 40টা ডাকাতকে দেখে। দে সেড ওপেন সিসেমি, তারা এসে বলল ওপেন সিসেমি বলতে দ্য ডোর অফ এ কেভ অ্যাট ওয়ান্স ওপেন, একটা গুহার দরজা খুলে গিয়েছিল। দে ওয়েন্ট ইন টু দ্য কেভ, তারা গুহার ভেতরে প্রবেশ করেছিল। দে হ্যাড মেনি শ্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার, তাদের কাছে বেশ কয়েকটা বস্তা সোনার উপর ছিল। দে কেপ্ট দেম ইন দ্য কেভ, তারা সেই গুহার ভেতরে রাখলো। দিস টাইম দে সেড শার্ট সিসেমি, মানে সেগুলোকে গুহার ভেতরে রেখে বাইরে এসে আবার বলে শার্ট সিসেমি। দ্য ডোর ক্লোজড অ্যান্ড দে ওয়েন্ট অ্যাওয়ে, দরজা বন্ধ হয়ে গেল এবং তারা চলে গেল। আলিবাবা দেন এন্টার দ্য কেভ, তো এই একইভাবে আলিবাবা গুহার ভেতরে প্রবেশ করে। টুক অ্যাওয়ে মেনি শ্যাক্স অফ গোল্ড, তো সেখান থেকে সে বেশ কিছু বস্তা সোনার বস্তা নিয়ে যায়। সুন হি বিকেম এ রিচ ম্যান, এবং শীঘ্রই সে একজন ধনী মানুষে পরিণত হয়। তাহলে এতে বলেছে হু ওয়াজ আলিবাবা, তো আলিবাবা ওয়াজ এ পুয়ার উডকাটার। বি হোয়াট ডিড দ্য রবার্স কিভ ইন দ্য কেভ, ডাকাতগুলো গুহার ভেতরে কি রেখেছিল, লিখবে দ্য রবার্স কেপ্ট মেনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার ইন দ্য কেভ। সিতে হাউ ডিড আলিবাবা বিকাম রিচ, আলিবাবা দেন এন্টার দ্য কেভ, লিখবে যে when the robber went away Alibaba then entered the cave and took away many sacks of gold and soon he became a rich man. আচ্ছা, প্রশ্নগুলোর উত্তর একবার লিখে দিলাম। যে এতে বলেছে আলিবাবা ওয়াজ এ পোর উডকাটার, বিয়ের দাগে ডাকাতরা কী রেখেছিল, দ্য রবার্স কেপ্ট মেনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড সিলভার ইন দ্য কেভ। আর সিয়ের দাগেরটা লিখবে, এটা সিয়ের দাগে যেটা বলেছে হাউ ডিড আলিবাবা বিকাম রিচ, কীভাবে আলিবাবা ধনী মানুষ হয়েছিল। ওয়েন দ্য রবার্স ওয়েন্ট অ্যাওয়ে আলিবাবা এন্টার দ্য কেভ অ্যান্ড টুক অ্যাওয়ে মেনি স্যাক্স অফ গোল্ড অ্যান্ড বিকাম এ রিচ ম্যান। বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এতে আলিবাবা ওয়েন্ট টু দ্য ফরেস্ট টু কালেক্ট উড। বি আলিবাবা ক্লাইম্বড আপ এ ট্রি বিকজ হি ওয়াজ ফিয়ারফুল টু সি এ ব্যান্ড অফ রবার্স। সি দ্য ডোর অফ দ্য কেভ ওপেন্ড ওয়েন দে সেড ওপেন সিসেমি। এই হয়ে গেল আনসিন। এবার গ্রামার আর ভোকাবুলারিতে আসি। এই 4 নাম্বার 4-এতে আছে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে বন্ধনীর ভেতরে ব্র্যাকেটের ভেতরে, তাদের অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তো ডিস্ট্যান্ট হবে নিয়ার, তো এটা লিখবে দেয়ার ইজ এ পোস্ট অফিস নিয়ার আওয়ার হাউস। শার্ট ওপেন, শার্ট মানে বন্ধ। বি প্লিজ ওপেন দ্য উইন্ডোজ অফ দ্য রুম। পুয়ার সুপিরিয়ার, দ্য লাইব্রেরি হ্যাজ এ সুপিরিয়ার কালেকশন অফ বুকস। পুয়ার রিচ হয়, কিন্তু এখানে সুপিরিয়ার যেহেতু বইয়ের ব্যাপার, তো মানে বইয়ের কালেকশানটা বেশ ভালো বোঝানোর জন্য সুপিরিয়ার। আর এখানে বলেছে কালাম ম্যাচ করতে বলেছে সিনোনিম এটা। এতে ডিসিপ্লিনস মানে হচ্ছে স্টুডেন্টস, বিতে রয়্যাল মানে হলো ম্যাজেস্টিক, সিতে ইমেন্স মানে হিউজ, ডিতে সাইলেন্সড হচ্ছে কিপ কোয়াইট, ইতে টার্গেট হলো গোল, আর এফতে প্রমিনেন্টলি হবে
distinctly. নাম্বার 6 আছে প্রিপোজিশন বসাতে বলেছে। এতে বলেছে দেয়ার ইজ এ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। বি, এ ক্যাট ইজ লাইং অন দ্য টেবিল, অনও হতে পারে আন্ডারও হতে পারে। সিতে ডিস্ট্রিবিউট দ্য সুইটস অ্যামং দ্য বয়েজ। এবার যেহেতু এখানে অনেক বয়েজ বলেছে, অনেক হলে অ্যামং হয়, দুজন হলে বিটুইন হয়, তো এটাও অ্যামং দেবো। 7-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। এখানে বক্সে আছে ব্রেভলি, কেয়ারফুলি, অলওয়েজ। এতে হবে উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। বি, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। সি, দ্য সোলজার্স ফট ব্রেভলি এগেনস্ট দ্য এনিমি। নাম্বার 8 বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর বসাবে, আর এগুলো হচ্ছে মেন ভার্ব। এদের সাথে আইএনজি যোগ করবে, যেমন রাজু ইজ সিটিং নেক্সট টু সুমিত। বিতে হবে পিঙ্কি ইজ কামিং টু আওয়ার প্লেস টুমরো। সিতে বলেছে ওয়্যার, এখানে যেহেতু ইউ আছে তাই আর দেব। ওয়্যার আর ইউ মিটিং রুবি নেক্সট উইক। 9-এ আছে পুট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন। এটা লিখবে এইভাবে, আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দ্য লেডি। এখানে মাথায় কমা, এখানে অ্যাপোস্ট্রফিস মাথায় কমা দিয়ে এস লেখা। বিতে নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। সিতে হবে বিবেকানন্দ সেড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স। ইন্ডিয়ানের আই বড় হাতের হবে। রাইটিং স্কিলে দিয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপিরিয়েন্স অফ সিং দ্য মর্নিং স্কাই, মানে সকালের আকাশ দেখার অভিজ্ঞতা। এবারে রাতের আকাশ হলে তাতে অনেক তারা থাকে, চাঁদ থাকে, শুটিং স্টার থাকে, এসব থাকে। মর্নিং স্কাই লেখা যাবে, কিন্তু তার সাথে সাথে কিছু আশেপাশের বর্ণনাও দিতে হবে। তো তোমার অভিজ্ঞতা লিখতে বলেছে, তাই আমি লিখলাম আই অ্যাম অ্যান আর্লি রাইজার। এভরি ডে আই ওয়েক আপ অ্যাট 5 AM অ্যাজ মর্নিং ওয়াক ইজ এ ফাইন ট্রিট, সো এভরি মর্নিং আই গো ফর এ ওয়াক। The morning wind is really refreshing. Rising sun is the best scene of nature. The rising sun scatters copperish মানে তামাটে আর কি, red, copperish red মানে তামাটে লাল, hue where to color the sky মানে ভোরবেলার আকাশ আর কি, যখন সূর্য ওঠে সেই সময় চারপাশে আর কি তোমার তামাটে বর্ণ ধারণ করে। Birds start chirping and singing as the dawn breaks slowly. From black shadows, trees gradually appear in their green splendor. The locality where I live may be called a semi-urban village. Farmers attend to the fields in bull carts singing rustic but attractive tune. In this way, our locality gives everyone enjoyment at every morning. তো এক্সপিরিয়েন্স অফ মর্নিং স্কাই এটাই দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর যদি ভালো লাগে একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।